পড়াচ্ছি অনলাইনে, সকালে কথা বলবো। পড়াচ্ছি অনলাইনে, এমার্জেন্সি কিছু কাজ সকালে শুনবো। এমার্জেন্সি নেই তো, পড়াচ্ছি। জুনিয়র হোমিও বন্ধুরা, এসে গেছি আজকের আমাদের নির্ধারিত অনলাইন ক্লাসে। প্রত্যেক দিন আপাতত রাত 8টায় চলবে আমাদের এই শুভ প্রচেষ্টা। যেদিন যেমন মনে আসবে তেমনি চিকিৎসা বিজ্ঞানের প্লাস হোমিওপ্যাথির বিভিন্ন দিক নিয়ে আমি আলোচনা করব। আগামীকাল প্রত্যেকে অনুরোধ করছি কেন্টের রেপার্টরি সঙ্গে রাখবেন। আমি কেন্টের রেপার্টরি একটু একটু করে দেখাবো। এটা খুব শর্ট টাইম বা শর্ট কোর্স, প্রত্যেক দিন বেশি সময় দিতে পারবো না, অল্প অল্প করে আমি শেখাতে থাকবো। তো যেহেতু কালকের কেন্ট রেপার্টরি কেন রাখতে বলছি, রেপার্টরির উপরে একটা আইডিয়া আমি দেবো। আমি ডিটেলস রেপার্টরি এবং রেপার্টরির প্রত্যেকটা টপিক কোথায় কি আছে, কিভাবে শিখতে হয়, হোয়াট টু সি, হোয়ার টু সি, হাউ টু সি, এসব আমি আলোচনা করছি। আমার অ্যাডভান্স কোর্স, পোস্ট গ্রাজুয়েট কোর্স যেসব আছে সেসব কোর্সে আমি আলোচনা করছি। সবাই ওই সব কোর্সগুলোতে যোগদান করতে পারছে না, সেই জন্যেই। এবং বাজারে দেখছি নানান রকম বলতে খারাপ লাগে, সস্তার বা নিম্নমানের কিছু গ্রুপের নাম করে লেখাপড়া হচ্ছে। যারা ভালো পড়াচ্ছে, ভালো শেখাচ্ছে, সেখানে আমাদের কোনো কথা নেই। কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি ইলেকট্রোহোমিওপ্যাথিকে খারাপ বলছি না, কারণ সে সম্বন্ধে আমি জানি না। যে সাবজেক্টে আমার কোনো দখল নেই, আমি বুঝি না, তাকে আমি খারাপ বলতে পারি না। কিন্তু ইলেকট্রোহোমিওপ্যাথির সাথে হোমিওপ্যাথির পার্থক্য আছে। আমি দেখেছি ইলেকট্রোহোমিওপ্যাথি সে পড়েও নি, যেসব কলেজগুলো আছে নামমাত্র, সেখানে একজন আছে, সে খুলে দিল একটা হোমিও জগৎ। সে জগৎ পরিচালনা করছে কে? তো হোমিও জগৎ চালু করলো এক দেশের এক ইলেকট্রোপ্যাথির ছাত্র, আর সেই হোমিওপ্যাথি জগতের প্রচার করছে অন্য দেশের একজন হোমিওপ্যাথি কলেজের অধ্যাপক বা লেকচারার বা প্রভাষক। তা আয়োজক যেখানে একটা ইলেকট্রোপ্যাথির কিছু না জানা ছাত্র, সেখানে হোমিওপ্যাথিরা কি শিখবে? এই অব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, এই উচ্ছৃঙ্খলতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, হোমিওপ্যাথিদের দিকভ্রষ্ট থেকে বাঁচাতে মধ্যরাতে নাবিকরা যেমন একটা উজ্জ্বল তারা দেখে দিক নির্ণয় করত প্রাচীনকালে, সেই রকম এই সমস্ত অপহোমিওপ্যাথির হাত থেকে বাঁচানোর জন্য আমার এই শুভ প্রচেষ্টা। ইলেকট্রোপ্যাথির কেউ হোমিও জগৎ নাম দিয়ে হোমিওপ্যাথির কল্যাণ করতে পারে না, সেখানে যতই অন্য দেশের প্রভাষককে দিয়ে বিজ্ঞাপন করানো হোক না কেন। তো সেই জন্য আসল হোমিওপ্যাথি শেখানোর জন্য, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি পরিচালনা করার জন্য, দিকে দিকে হোমিওপ্যাথির ধ্বজা ওড়ানোর জন্য
আমার এই শুভ প্রচেষ্টা। আপনারা আমার সবাই সাথে থাকুন, প্রত্যেকে এক একজন খাঁটি হোমিওপ্যাথ হয়ে উঠুন, এই আমার আশা, এই আমার উচ্চাশা, এক্সপেকটেশন। আজকের আলোচনা করব হোমিওপ্যাথিক রেপার্টরি। হোমিওপ্যাথিক রেপার্টরি, মেটেরিয়া মেডিকা, প্র্যাকটিস অফ মেডিসিন, সার্জারি, গাইনি, ল্যাবরেটরি, হোয়াট নট, সব দিক দিয়েই আমি আলোচনা করব, যাতে কেউ না বলতে পারে, আঙুল তুলে না দেখাতে পারে যে আমার হোমিওপ্যাথিক ভাই বোনেরা, আমার হোমিওপ্যাথিক ছাত্রছাত্রীরা কিছু জানে না, কম জানে, ব্লাড রিপোর্ট দেখতে জানে না, ইসিজি দেখতে জানে না, ল্যাবরেটরি ইনভেস্টিগেশনস বোঝে না, ঠিক মতন প্রেসক্রিপশন করতে পারে না, সে কথাকে আমি ধূলিসাৎ করে দিতে চাই। বাংলার ঘরে ঘরে আগুন জ্বালানো হোমিওপ্যাথ তৈরি করা উদ্দেশ্য এবং মানসিকতা নিয়ে আমার এই লার্নিং গ্রুপ, যে গ্রুপে কোনো ভাড়ামো চলবে না, ইয়ারকি চলবে না, ফাজলামো চলবে না। অ্যাডমিন আমি একাই পরিচালনা করব, শুধু হোমিওপ্যাথি, অনলি হোমিওপ্যাথি, অনলি ক্লাসিক্যাল ট্রিটমেন্ট, শুধু চিকিৎসা 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 বিজ্ঞান, তার বাইরে কিছু নয়। আমি দুঃখ পেয়েছি, আমাকে ভালোবেসে, আমাকে শ্রদ্ধা জানিয়ে ডাক্তার রবীন বর্মন ফ্যান্স গ্রুপ খোলা হয়েছে, ফ্যান্স ফলোয়ার্স গ্রুপ খোলা হয়েছে, ভালো উদ্দেশ্য। কিন্তু এত বেশি মডারেটার, এত বেশি অ্যাডমিন তারা দিয়েছে, যে তা পারছে, কেউ বিয়ের খবর চালিয়ে দিচ্ছে, তার মধ্যে কেউ কারোর নাতনি হয়েছে সেই খবর চালিয়ে দিচ্ছে, কেউ অন্নপ্রাশন চালিয়ে দিচ্ছে। এটা আমাকে দুঃখ দিয়েছে। আমাকে ভালোবেসে, আমাকে শ্রদ্ধা করে, আমার আদর্শে চলার জন্য যদি আমার ফ্যান গ্রুপ খোলা হয়, তাহলে তার কন্টেন্টস, বিষয়বস্তু সেরকম হওয়া উচিত বলে আমি মনে করি। সেই বার্তাই আজকের আমি তাদেরকে আমার এই কথা প্রসঙ্গে বলার মধ্য দিয়ে জানিয়ে দিলাম। যে যা পাচ্ছে পোস্ট করে দিচ্ছে, গ্রুপের নাম যেখানে ডক্টর রবীন বর্মন ফলোয়ার্স বা রবীন বর্মন ফ্যান্স গ্রুপ, সেখানে বিয়ের খবর, নাতি হওয়ার খবর, যা কিছু খবর চলছে এই সমস্ত। তো সেই জন্যে তাদের থেকে আশাহত হয়ে আমি শুধু হোমিওপ্যাথির উপরে এই গ্রুপ খুলেছি। তো ইলেকট্রো হোমিওপ্যাথ দিয়ে গ্রুপ করা নয়, তার প্রচার করা নয়। আমি নিজের অস্তিত্ব আছে, নিজের ব্যক্তিত্ব আছে, নিজের পার্সোনালিটি আছে। ইয়েস, আই হ্যাভ দ্য পার্সোনালিটি। আমি ডক্টর রবীন বর্মন, এক্স হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ কেস টেকিং অ্যান্ড রেপার্টরি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমি নিজেই খুলেছি গ্রুপ, আমার সে হিম্মত আছে। কারো হিম্মত আর থাকলে সে নিজের নামে খুলতে পারে না। আই হ্যাভ দ্য এবিলিটি, আই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স, আই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি। আমি চালিয়ে যাব। রেপার্টরি, রেপার্টরি শব্দ এসছে ল্যাটিন শব্দ রেপার্টয়ার, এ ডিকশনারি, এ কম্পেন্ডিয়াম, এ টেবল। রেপার্টয়ার শব্দের কথা মানে হলো অ্যারেঞ্জমেন্ট, সুষ্ঠু অ্যারেঞ্জমেন্ট। এ টেবল, যেখানে সব কিছুকে সাজিয়ে রাখা যায়, একটা আলমিরা, যেখানে সব জিনিসপত্র, দামি জিনিসপত্র সাজিয়ে রাখা যায়। সো রেপার্টরি হলো এ কাইন্ড অফ ডিকশনারি, অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ সিমটমস অফ হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা। সো রেপার্টরি শব্দ হচ্ছে ল্যাটিন শব্দ। হোমিওপ্যাথরা সেখানে হ্যানিম্যান বনিংওসেনেরা নিয়ে এসেছেন, হ্যানিম্যান প্রথমে নিয়ে এসেছেন, যার অর্থ হলো অ্যারেঞ্জমেন্ট করে রাখা, গুছিয়ে করে রাখা। তা আমরা কি গুছিয়ে রাখবো? আমরা হোমিওপ্যাথিক সিমটমসকে গুছিয়ে রাখবো। তাই এর নাম হচ্ছে রেপার্টরি অফ দ্য হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা। আমরা চলতি কথায় শুধু রেপার্টরি বলি, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে রেপার্টরি ইজ দ্য হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা। আমাদের মেটেরিয়া মেডিকার আলমিরা, বাক্স, সিমটমের বাক্স। হ্যানিম্যান যখন 1790 6 বছর পরীক্ষা নিরীক্ষার পরে 1796 সালে উইলিয়াম কালেন্সের মেটেরিয়া মেডিকা চায়না বা সিংকনাবার অনুবাদকালে
তিনি যে সত্যের সন্ধান পেয়েছিলেন সেটা ডিটেলস এখানে বলবো না, এখানে সবাই চিকিৎসক, সবাই জানে। তিনি একটার পর একটা ওষুধ পরীক্ষা করতে আরম্ভ করলেন। 1790 থেকে 1805, 15 বছর। এই 15 বছরে হ্যানিম্যান হোমিওপ্যাথির অনেক পড়াশোনা রিসার্চ করলেন, চিন্তা ভাবনা করলেন। ওষুধ আবিষ্কার হয়ে গেছে 27টা। 27 ড্রাগস অলরেডি উনি নিজের উপরে, অন্যদের উপরে পরীক্ষা করেছেন। 1805 সালে 1790 থেকে আরম্ভ করে 15 বছর ধরে 27টা ওষুধ হোমিওপ্যাথির উনি তৈরি করেছেন। 1805 অর্গানন বেরিয়েছিল 1810, এটা হলো 1805। তিনি একটা বই লিখলেন, মেডিসিন অফ এক্সপিরিয়েন্স। কেন এইসব কাজকর্ম করছেন, কি ব্যাপার, একটা বই লিখলেন 1805 সালে, মেডিসিন অফ এক্সপিরিয়েন্স। ওই বছরই কয়েক মাস পরে তিনি আর একটা বই বের করলেন, এই মেট্রিয়ামেডিকা। এই 27টা ওষুধের মেট্রিয়ামেডিকা। নাম মেট্রিয়ামেডিকা দেননি, নাম দিয়েছিলেন যে আমি যে বিভিন্ন নতুন ওষুধ মেট্রিয়ামেডিকা ওষুধের বই বের করছি, যেখানে ওষুধগুলো সুস্থ মানুষের উপরে পরীক্ষা করছি, পার্ট বাই পার্ট আরও কাজ আমি করব। আমি একটা ফ্র্যাগমেন্ট, একটা পার্ট বের করে দিলাম। এই মেট্রিয়ামেডিকা হলো পজিটিভ মেট্রিয়ামেডিকা, যা কিনা ওষুধ পরীক্ষা করে আমি সত্য সন্ধানী মেট্রিয়ামেডিকা। রোগীর উপরে ওষুধ পরীক্ষা করে সেই ওষুধ কালেকশন করছি যে বইয়ে, সেই বই আমি বের করছি। ল্যাটিন ভাষায় উনি লিখেছিলেন। হ্যানিম্যানের ইংরেজিতে কোনো বই লেখেননি, পরে লিখেছিলেন জার্মান ভাষায়, প্রথমে লিখলেন ল্যাটিন ভাষায়। তো এই যে সমস্ত জিনিসগুলো উনি বললেন, আমি একটা পজিটিভ মেট্রিয়ামেডিকা বই বের করতে চলেছি, তার ফ্র্যাগমেন্ট একটা পার্ট বের করেছি, যেখানে মন এবং শরীরের উপরে সব সিমটমগুলোকে পরীক্ষালব্ধ সত্যকে আমি এর মধ্যে ঢুকিয়েছি। সে বইটার নাম ছিল বিরাট বড়। ল্যাটিন ভাষায় সেই বইটার নাম তিনি দিয়েছিলেন ফ্র্যাগমেন্টা ডি ভিরিবুস মেডিকামেন্টারাম পজিটিভিস সিবে ইনস্যানো কর্পোরি হিউম্যানো অবজারভেটিসো। ফ্র্যাগমেন্টা ডি ভিরিবুস মেডিকামেন্টারাম পজিটিভিস সিবে ইনস্যানো, মানে দেহ এবং মনে, কর্পোরি হিউম্যানো অবজারভেটিসো। সেই 27টা ওষুধ উনি লিখলেন। ওর মধ্যে লাস্টে একটা ইন্ডেক্সিং করলেন, সূচিপত্র বানালেন। জ্বরের জন্য এই ওষুধগুলো ইম্পর্টেন্ট, কানে ব্যথার জন্য এগুলো ইম্পর্টেন্ট, পেট ব্যথার জন্য ইম্পর্টেন্ট। তো আমরা বলতে পারি সেই ইন্ডেক্সিংয়ে হলো রেপার্টরির প্রোজেনিটার ভূমিকা। উদ্ভাবন, সূচনা। 27টা ওষুধের যে ইন্ডেক্সিং ছিল, যে বই উনি বের করেছিলেন 1805 সালে, যার নাম দিয়েছিলেন ল্যাটিন ভাষায় ফ্র্যাগমেন্টা ডি ভিরিবুস মেডিকামেন্টারাম পজিটিভিস সিবে ইনস্যানো কর্পোরি হিউম্যানো অবজারভেটিসো। তাহলে ওটাই আমরা বলতে পারি রেপার্টরির অরিজিন, যদিও রেপার্টরি শব্দ তিনি দেননি। চলতে লাগলো ওষুধ পরীক্ষা নিরীক্ষা একটার পর একটা। 1810 সালে উনি বের করলেন অর্গানন দা রেশনাল ইন হেলকুন্ডি, ইংরেজিতে যার মানে দাঁড়ায় অর্গানন দি রেশনাল আর্ট অফ হিলিং। 1810 সালে সে গল্প সবার জানা। দিকে দিকে শত্রু লেগে গেল, অপপ্রচার আরম্ভ হলো। ক্রুট, ব্রুট, রুট, এ পাগল, এ ছাগল, এর ওষুধ কেউ খেও না, তার বিরুদ্ধে নানান চক্রান্ত শুরু হয়ে গেল। দিকে দিকে ঢেড়ি পেটানো হলো, লিফলেট বিলি করতে লাগলো, তার বিরুদ্ধে জার্নাল বেরিয়ে গেল, বই বেরিয়ে গেল। কত অত্যাচার, অবিচার, লাঞ্ছনা, গঞ্জনা, অবহেলা অপান্তীয় হয়ে রইলেন হ্যানিম্যান। তাই তিনি যে কবিতা দিয়েছিলেন, গিলার্স পোয়েম, দ্য ট্রুথ উই মরালস নিড আস ব্লেসড টু মেক অ্যান্ড কিপ দি ওয়ার্ল্ড ওয়াইজ স্লাইট কভার্ড ওভার বাট নেভার নেভার বিউরি ডিপ। সে কবিতা উনি তুলে দিলেন, দেখিয়ে দিলেন, ডেয়ার টু বি ওয়াইজ, হোয়াট ইজ সে পারি, আই অ্যাকসেপ্টেড ইউর চ্যালেঞ্জ। শিক্ষিত মানেরা ঝগড়া গন্ডগোল করবো না। ইউ আর দ্য ফিজিশিয়ানস আর মাই ব্রেদার,
I have nothing to say against you personally. Medical art is my subject. আমি তোমাদের বিরুদ্ধে গণ্ডগোল করব না, ঝগড়া করব না। তোমরা আমাকে প্রাণে মারার চেষ্টা করো, কিন্তু আমি তোমাদের যুক্তি, তর্ক, বুদ্ধি, ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেবো আই অ্যাম কারেক্ট, আই অ্যাকসেপ্টেড ইউর চ্যালেঞ্জ। আমি তোমাদের সিদ্ধান্তের চ্যালেঞ্জ নিলাম, বুঝিয়ে দেবো। 1811 সালে বের করলেন মেটেমেডিকা, ওই ফ্র্যাগমেন্টারি ভিরিবুস মেডিকামেন্টারাম পজিটিভিজের ফর্ম এবার পাল্টে নিলেন মেটেমেডিকা পিউরা, জার্মান ভাষায় যার নাম ছিল রেইনিয়ার জেনিমেট্রিলিয়ার। 1810 অর্গানন, 1811 মেটেমেডিকা পিউরা ফার্স্ট ভলিউম, যার জার্মান ভাষায় নাম ছিল রেইনিয়ার জেনিমেট্রিলিয়ার। তারপরে চলল একের পর এক মেটেমেডিকা 11, 13, 15, 17 ও 1819 সালে বের করলেন অর্গানন মেডিসিন। কিন্তু রেপার্টরির মানে সিমটম কালেকশন উনি করে যেতে লাগলেন। 1816 সালে বা 1817 সালে 1816-17 সময়ে উনি ওনার রেপার্টরি বই বের করতে চাইলেন, ডিকশনারি বের করতে চাইলেন, কিন্তু কোনো কারণে বাধা পড়ে গেল, আর পারলেন না, বইটা আটকা হয়ে রইল। কিন্তু উনি বাড়াতে লাগলেন। He used to increasing the pages, he used to enhance the book, বড় করতে লাগলেন। 1830-এ গিয়ে ওনার নিজের হাতের লেখা রেপার্টরি শিটগুলো 4240 পাতায় দাঁড়িয়ে গেল। উনি ছাপতে আরম্ভ চাইলেন যে আমার সিমটম ডিকশনারি, উনি নাম দিয়েছিলেন সিমটম ডিকশনারি, 4240 পাতা ছাপতে রাজি হলেন। কিন্তু 1830 সাল হ্যানিম্যানের জীবনে নেমে এলো এক দুর্যোগ। তার প্রথম স্ত্রী হেনরিয়েটা, যে জীবনের দুঃখের দিনে তার পাশে ছিল, একটা রুটি ভাগ করে 11টা সন্তানের সাথে যে খেয়েছিল, জামা কাপড় কাচার সাবান যাদের কোনো এক সময় জোটেনি, আলু দিয়ে ঘষে ঘষে হ্যানিম্যানের জামা যে পরিষ্কার করে দিত, তার দুঃখের দিনের সেই সাথী চিরবিদায় নিলেন পৃথিবী থেকে। 1830 সালে হেনরিয়েটা মারা গেলেন। তবু হ্যানিম্যান বইটা পাবলিশ করতে চাইলেন, কিন্তু তখন তার যে পাবলিশার ছিল, ঠিক করা বাঁধা পাবলিশার আর্নল্ড অ্যান্ড ড্রেসডন, তারা বইটা ছাপতে পারল না, কারণ সেই সময় তাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ছিল না। হ্যানিম্যানের বই ছাপা বন্ধ হয়ে গেল। অ্যান্ড অ্যাকচুয়ালি দি বুক ডিড নট সি দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর আলো আর এই বই দেখেনি। এখন এ বই আছে, তার পৃষ্ঠা আছে, ম্যানুস্ক্রিপ্ট আছে। কোথায়? লন্ডনে। লন্ডনের কোথায়? হেলস মিউজিয়াম। ডক্টর হেল বলে একজন লন্ডনের ডাক্তার, যে হ্যানিম্যানের উপরে রিসার্চ করেছে, পড়াশোনা করেছে, সারা জীবন হ্যানিম্যানের চিঠিপত্র কার কাছে কি আছে কালেকশন করা, হ্যানিম্যানের কবর কীভাবে, বডি কোথায় কে কবর দিয়েছে, কি করেছে, কি অন্যায় করে, সব নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা রিসার্চ করেছে, নিজের সুখ স্বাচ্ছন্দ্য বাদ দিয়ে, নিজের প্র্যাকটিস বাদ দিয়ে, ইনকাম বাদ দিয়ে, দিনের পর দিন একবার ফ্রান্স একবার জার্মান দৌড়াদৌড়ি ছুটোছুটি করে হ্যানিম্যানের জীবনী বের করেছে 2 ভলিউমে। তার নাম রিচার্ড হেল। সে নিজের উদ্যোগে একটা লাইব্রেরি, একটা মিউজিয়াম খুলেছে লন্ডনে, হ্যানিম্যানস মিউজিয়াম। যা যা পাওয়া গেছে কালেকশান, সেখানে উনি ডাজেন এবং আরও কয়েকজনের সান্নিধ্যে ওখানে নিয়ে এসেছেন। সেইখানে হ্যানিম্যানের সে রেপার্টরি পাতা এখনও আছে। 1830 সাল হ্যানিম্যানের সিমটম ডিকশনারি বেরোলো না। 1831, 1832 যুগান্তকারী ব্যাপার ঘটে গেল 1832-এ। কেন? এই সময় হোমিওপ্যাথির জগতে আসলেন একজন দিগ্গজ পণ্ডিত ব্যক্তি, ক্লিমেন্স মেরিয়া ফ্রেন্স ব্যারন ভন বনিং হোসেন। যত বড় লম্বা নাম, তত বড় তার ইন্টেলেক্ট পাওয়ার। দি ইন্টেলেকচুয়াল ম্যান, দি ম্যান অফ এ ল অ্যান্ড লজিক, who had an acumen, a talent, এক বিস্ময়কর প্রতিভা। হ্যানিম্যানকে বললেন সিমটম ডিকশনারি বের করতে হবে। প্রথমেই বুঝে গেলেন এত জিনিস হিউম্যান মেমোরি, হিউম্যান ব্রেইন ক্যান নট মেমোরাইজ। মানুষের ব্রেইন এত মনে রাখতে পারবে না। তুমি সিমটম ডিকশনারি বের করছো না কেন হ্যানিম্যান? হ্যানিম্যান বলল সত্যি কথাই,
আমি 1816 সাল থেকে এ পর্যন্ত 4240 পাতা রেডি করেছিলাম। 1830 সালে বের করতে গিয়েছিলাম, আমার ওয়াইফ মারা গিয়েছিল, কয়েক মাস কাজ বন্ধ ছিল, তারপরেও গিয়েছিলাম, কিন্তু আমার পাবলিশারের টাকা পয়সা শর্ট পড়েছে, তারা বের করতে পারেনি। কিন্তু আমার এই কাজ এখন আমি করতে দিয়েছি আমার দুজন প্রিয় ছাত্রকে, ডক্টর গ্রস অ্যান্ড ডক্টর রাকাট। এছাড়া ডক্টর জার নিজের মতো করেও তৈরি করছে। ডক্টর জার বলেছে যে আমার যে ক্রনিক ডিজিজ বই বের করছি, উনি ওর এই সিম্পটম ইন্ডেক্সিং করছে, ওটা ক্রনিক ডিজিজের 5th ভলিউম বলে চালাবে বলছে। তুমি ওদের সাথে যোগাযোগ করো বনি হোসেন, ওরা কাজ করে চলেছে। বনি হোসেন কন্ট্যাক্টেড উইথ দোজ ফেলোস, ওদের সাথে যোগাযোগ করলো। কিন্তু এ কি ইন্টেলেকচুয়াল ম্যান, প্রতিভাবান মানুষ, ম্যান অফ এ কিন অবজার্ভিং পাওয়ার, তাদের সাথে ওদের পরে বনিবানা হয়। ওদের কাজ দেখে হি ডিড নট স্যাটিসফাই, পছন্দ হলো না। না না না, এ কি করছে গোলমাল করে, কবে থেকে 5-7 বছর ধরে কাজ করছে, কাজের কোনো গতি নেই, প্রগতি নেই, আবহ নেই। আমি নিজে কাজ করব। হ্যানিম্যান এবং 2 বছরের মধ্যে বনি হোসেন রেপার্টরি তৈরি করে ফেললো, রেপার্টরি অফ দ্য অ্যান্টিসোরিক্স। 1832 সালে বই বের করেই ফেললেন, যার প্রিফেস লিখলেন স্বয়ং হ্যানিম্যান। So the repertory was started by Hahnemann. It was Boni Hossein who takes the whole credit to publish this book, and that very particular book see the light of the world. 1835 সালে বনি হোসেন বের করলেন রেপার্টরি অফ দ্য মেডিসিনস হুইচ আর নট অ্যান্টিসোরিক্স। 1836 সালে আরেকটা রেপার্টরি বের করলেন, রিলেটিভ কিনশিপ অফ দ্য হোমিওপ্যাথিক রেমেডিস। 1832, 1835, 1836। জার, গ্রস, রাকাট তখনও জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে রেপার্টরি দিয়ে। বনি হোসেন 3খানা রেপার্টরি বের করে দিলেন। খুব ভালোবেসেছিলেন বনি হোসেনকে হ্যানিম্যান, প্রিয় বন্ধু হয়েছিলেন, যোগাযোগ ছিল। 1835-এ হ্যানিম্যান যখন প্যারিসে চলে গিয়েছিলেন ম্যাডাম মেলানির সাথে, যোগাযোগ ছিল বনি হোসেনের সাথে। কিন্তু বনি হোসেন কী করলেন, 8-10 বছর পরে, হ্যানিম্যান মারা গেছেন 1843 সালে, তার 3 বছর পরে 1846 সালে বনি হোসেন ওর সব বইগুলোকে এক জায়গায় এনে আন্ডার ওয়ান রুফ, একই ছাদের নিয়ে এসে একটা বই করলেন। তার নাম দিলেন থেরাপিউটিক পকেট বুক ফর স্টাডি দি মেটেরিয়া মেডিকা পিউরা অ্যান্ড টু প্রেসক্রাইব এ মেডিসিন অ্যাট দ্য বেডসাইড অফ দ্য পেশেন্টস। বিশাল বড় নাম, সংক্ষেপে আমরা বলি থেরাপিউটিক পকেট বুক, TPB। কী করলেন বনি হোসেন, সাংঘাতিক পরিবর্তন করলেন। নাকে ব্যথা, কানে ব্যথা, পায়ে ব্যথা রাখলেন না। ব্যথার চরিত্র কি? জ্বালা। মাথায় যদি জ্বালা করা ব্যথা হয় আর্সেনিক, পেটে যদি জ্বালা করা ব্যথা হয়, পায়ে যদি জ্বালা করা ব্যথা হয়, সব বার্নিং, হেড, নোজ, হাত পা আলাদা করে দেবো না, শুধু বার্নিংয়ের উপরে যা ওষুধ দিয়ে দেবো। পেইন রিলিফ বাই প্রেশার, চাপলে কমে। আমরা রেপার্টরি পড়ার সময় দেখি হেড পেন রিলিফ বাই প্রেশার, পেন ইন দ্য নি জয়েন্ট রিলিফ বাই প্রেশার, পেন অ্যাবডোমেন রিলিফ বাই প্রেশার। বনি হোসেন বললেন না, প্রেশার অ্যামিলিরেটস, যত ওষুধ সব এক জায়গায় আনো। দিস ইজ কল্ড গ্র্যান্ড জেনারেলাইজেশন। এক জায়গায় জেনারেল করা, পার্টিকুলার টু জেনারেল, সব পার্টিকুলার সিমটমকে জেনারেলি করো, এক জায়গায় করো। বাই অ্যানালজি, চিন্তা ভাবনা করে। খুব ভালো বই, এবং তার থিওরি হলো লোকেশন, সেন্সেশন, মডালিটিস, কনকমিটেন্স। এই চারটে, একটা টেবিলের যেমন 4টে পা লাগে, তুমি এই 4টে পা দাও রোগীর সিমটমকে, লোকেশন, সেন্সেশন, মডালিটিস, কনকমিটেন্স। প্রত্যেক হোমিওপ্যাথিক চিকিৎসকের হাতে হাতে
বনি হোসেনের থেরাপিউটিক পকেট বুক চলতে লাগলো। যে বই তৈরি হলো ম্যাথমেটিকা পিউরা থেকে অরিজিনাল সিমটমস নিয়ে, যার নাম থেরাপিউটিক পকেট বুক, 1846 সালে তৈরি হলো বাই গ্র্যান্ড জেনারেলাইজেশন। বইটাকে এডিশন করলো অনেকে, C.N.E. উইলসন, T.F. অ্যালেন, H.C. রবার্টস। বনি হোসেনের ওষুধ ছিল 126টা, হ্যানিম্যান প্রুভিং করেছিলেন 100টা, আরও পরবর্তীকালে কিছু 26টা অনেকে এদিক ওদিক করে হেরিং টেরিং বের করে ফেলেছে, তখন লেগেছে এদিক ওদিক। তাহলে হ্যাঁ, বনি হোসেনের ছিল 126টা, সেটা বাড়তে বাড়তে 335টা গিয়ে দাঁড় করালো H.C. রবার্টস। এডিশনের পর এডিশন চলতে লাগলো, সে বই সবার হাতে হাতে ঘুরছে। এদিকে রেপার্টরিকে আরও মডিফাই করলেন। বনি হোসেনের থিওরিটিকে অনেকে পছন্দ করলেন না, বলছেন না, পার্টিকুলার সিমটম আলাদা করতে হবে। কাজ আরম্ভ করলেন ডাক্তার লিপি, আমেরিকার ডাক্তার লিপি অনেক কাজ করলেন। ডক্টর সেই লিপির বইটা নিয়ে ভাঁজে ভাঁজে পাতায় পাতায় লিপির বইয়ে আরও যোগ করে করে কাজ করতে লাগলেন কেন্ট, জেমস টাইলার কেন্ট। এর মধ্যে মেন্টাল সিমটমসের উপরে একটা বই অনেকটা এগিয়ে ফেলেছেন ডক্টর লি। ডক্টর লি করতে করতে অন্ধ হয়ে গেলেন, সেই ম্যানুস্ক্রিপ্ট সব দিলেন কেন্টকে, যে তুমি ভাই ইয়ং এনার্জেটিক ডাইনামিক ছেলে, তুমি কাজগুলো করো। সো লির কম্পাইলেশনস নিয়ে, লিপির বই নিয়ে, বনি হোসেন থেকে কালেকশন নিয়ে কেন্ট নিজের মনের মতন করে সুন্দর করে সাজালেন এবং 1897 সালে বের করলেন রেপার্টরি অব দ্য হোমিওপ্যাথিক ম্যাথমেটিকা। 1897 সালে, যে বছর নেতাজি সুভাষচন্দ্রের জন্ম হয়েছিল। সারা বিশ্ব অবাক হয়ে গেল, কি হারকিউলিয়ান লেবার, একটা মানুষ কত পরিশ্রম করতে পারে, হোয়াট এ ওয়ান্ডারফুল ওয়ার্ক হি হ্যাড ডান। বোস্টনস ক্লাব তাকে অভিনন্দন জানালো, হোমিওপ্যাথিক ক্লাব। তখনকার না কুচু বিখ্যাত ডাক্তার ছিলেন স্টুয়ার্ট ক্লোজ। স্টুয়ার্ট ক্লোজ নিজে এসে তাকে অভিবাদন জানালেন, ভাই, হোয়াট এ ওয়ান্ডারফুল ওয়ার্ক ইউ হ্যাভ ডান, আই হ্যাভ বিন অ্যাস্টোনিশড, আই হ্যাভ অ্যাস্টোনিশড এনাফ। দিস ইজ কেন্ট। কিন্তু এত সহজে তাকে বই বের করতে পারেনি, অনেক কষ্ট করতে হয়েছে তাকে, অনেক সংগ্রাম করতে হয়েছে। প্র্যাকটিক্যালি হি লস্ট হিজ আইসাইট, তার চোখের দৃষ্টিশক্তি কমে গিয়েছিল। ফাইন্যান্সিয়ালি সে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল। বইটা ছাপার জন্য তিনি গিয়েছিলেন ডক্টর উইলিয়াম বরিকের কাছে। ফিলাডেলফিয়াতে বরিকের পাবলিশারের দোকান ছিল, ওষুধের দোকান ছিল, বরিক অ্যান্ড ট্যাফেল কোম্পানি। ট্যাফেল বলে একজন সাহেবের সাথে বন্ধু, বরিকের উইলিয়াম বরিক, দুজনে মিলে কোম্পানি খুলেছিল বরিক অ্যান্ড ট্যাফেল কোম্পানি, যার নাম বিটি। বরিক বলল, $9,000 লাগবে। এত ডলার তো আমার কাছে নেই ভাই, আমি এখন এই বই ছাপতে পারবো না। তাছাড়া চিন্তা করলো বইটা চলবে তো বাজারে। হি রিফিউজড। কেন্ট ভেঙে পড়লেন। কেন্ট মুষ্টে পড়লেন, কিন্তু ভাঙলেন না। হি ওয়াজ হারকিউলিয়াস। ক্যান এ হারকিউলিয়াস সারেন্ডার? নো। উনি বললেন, বই আমি ছাপবো, কিন্তু তার কাছে, তার পকেটে কালেকশন আছে মাত্র $3,000। $6,000 কোথায় পাবে? কেন্ট বিয়ে করেছেন ক্লারা লুইসকে। দুজনে মিলে চারিদিক থেকে আমরা যেমন করি, খুব টাকা পয়সার দরকার হলে দৌড়াদৌড়ি, ছোটাছুটি, এদিক ওদিক করে, হ্যাঁ, হি ম্যানেজ $6,000। একটু ভুল বললাম, $6,000 উনি জোগাড় করতে পারেননি। উনি কন্ট্যাক্ট করলেন 200 হোমিওপ্যাথিক ডাক্তারকে, যে আমি এইরকম একটা শুভ কাজ করতে চলেছি, তোমরা কি বইটা পাবলিশ করতে সাহায্য করবে? $30 করে আমাকে দাও, 200 জন মেম্বার করো, তাহলে $30 করে 200 জনের $6,000 হয়ে যাবে। আমার পকেটে $3,000 আছে, বইটা ছাপি।
সবাই 200 মেম্বার হয়ে গেল, সাবস্ক্রাইবার। বই প্রেসে চলছে, কাজ চলছে। 100 হোমিওপ্যাথিক ফিজিশিয়ানস উইথড্রু দেয়ার ডিমান্ড, আমরা এ বই নেব না। কে ভাঙানি দিল, খটকা লাগিয়ে দিল যে কাজে লাগবে না, কেজি দরে বিক্রি করতে হবে। কেন্টের অবস্থা কি? Kent was at ocean, at deeper ocean. But did the lion heart surrender among the low-minded homeopaths? Did the Hercules surrender among the mean-minded homeopaths? Did the brave heart surrender among the selfish giants? The answer is only one. No, no, no. There is no word in his dictionary. অসম্ভব। নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, অসম্ভব বলে কোনো কথা মানুষের অভিধানে থাকতে নেই। হি পাবলিশ দিস বুক। বিশ্বাসঘাতকতা শুধু 1757 সালের জুন মাসের প্রথম সপ্তাহে 9 জুন পলাশীর আমবাগানে হয়নি। ইট ইজ বিহাইন্ড দ্য এভরি সাকসেস, এভরি প্রসপারিটি, এভরি ডিসকভারিজ। So Kent ultimately published this book, which shows his great love for homeopathy, which shows his great dedication for homeopathy, which shows his great amazingness for homeopathy. So much, so deep, so violent, so penetrating. The world got his magnum opus, the golden book. বণিকোচনের বই এখন আপডেট হতে, এখন পুরানো হতে আরম্ভ করলো। বণিকোচন থিওরি দিয়েছিল লোকেশন, সেন্সেশন, মডালিটিস, কনকমিটেন্সের উপরে ওষুধ সিলেকশন করো। কেন্ট বলল না, মাই আইডিয়া, মাই নিউ থিওরিজ, মেন্টাল সিমটম আগে, তারপরে ফিজিক্যাল সিমটমস। ফিজিক্যাল সিমটমসকে 2 ভাগে ভাগ করো, একটা হলো ফিজিক্যাল জেনারেল আর একটা পার্টিকুলার্স। মেন্টাল সিমটমসকে ভাগ করে সব থেকে দাম দাও উইল, ইন্টেলেক্ট, তারপরে মেমোরি, অন্যান্য। আর ফিজিক্যাল জেনারেলের মধ্যে আমি কেস টেকিং বারবার বলেছি, ডিজায়ার, অ্যাভারশন, থার্স্ট, সোয়েট, অ্যাপেটাইট, স্লিপ, ড্রিমস, থার্মাল রিয়াকশন, এটসেট্রা। আর পার্টিকুলার সিমটম শুড বি কোয়ালিফাইড বাই কজেশন, লোকেশন or sensation, modalities and concomitant. 1897 পরে 1908 সালে দ্বিতীয় এডিশন বের করলেন কেন্ট। 1914 সালে তৃতীয় এডিশন বের করার জন্য সব ম্যানুস্ক্রিপ্ট রেডি করলেন, কিন্তু 1916 সাল 1916 he was attacked by the cruel hands of the Black Death. মাত্র 67 বছর বয়সে এই মহাপুরুষের মহাপ্রয়াণ হয়ে গেল। খুব টায়ার্ড হয়ে পড়েছিলেন। তার ছাত্রদের বললেন, আমি কয়েকদিন বিশ্রাম করতে আমার গ্রামের বাড়ি মন্টেনাতে চলে যাব। কয়েকজন ছাত্র সন্নিবেশিত হয়ে তিনি পাহাড়ি এলাকা মন্টেনায় চলে গেলেন, তার ছোটবেলার জন্মভূমিতে। নেফ্রাইটিসে আক্রান্ত হলেন, মাত্র কয়েকদিনের জ্বর, তারপরে সব শেষ হয়ে গেল। মন্টেনা পাহাড়ের শ্বেত শুভ্র ধবল বরফে আচ্ছাদিত হয়ে গেল এই নশ্বর মহাপুরুষের জীবন। অনলি অ্যাট দি এজ অফ 67 ইয়ার্স। তিনি বলেছিলেন, ওইখানে বিশ্রাম করাকালীন আমি চিকিৎসকদের জন্য আর একটা সুন্দর বই লিখব, যে বই প্র্যাকটিশনারদের খুব কাজে লাগবে। সে বই আর তার তৈরি করা হয়নি। বিকজ ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। আলোচনা করব পরের দিন। ধন্যবাদ।